আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলিলাম। কবিতাখানা হচ্ছে পুরাতন ভৃত্য, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তো আজকে এই কবিতাটি কিছু কিছু আবৃত্তি করব এবং কিছু অংশ নিয়ে কবির মধ্যে যে চিন্তা ভাবনাগুলো কবি কিভাবে ফুটিয়ে তুলেছেন সেইটাকে একটুখানি ভাষার সাহায্যে বলার চেষ্টা করব, যেখানে কবি কিভাবে দেখিয়েছেন সমাজ সংসারের কি কি ধরনের ঘটনাগুলি ঘটে থাকে এবং সেই সঙ্গে কি করে একজন মানুষ লেগে থাকে অন্য মানুষের সঙ্গে, এবং যে আমরা এখন যাকে বলি বন্ডিং, তো সেই বন্ডিং বা তখনকার সমাজ বা এখনকার সমাজ কিভাবে ওটার সঙ্গে জড়িয়ে রয়েছে সেটা নিয়েই বলবো। কারণ এই কবিতাটা আমার মনে হয়েছে খুব ইন্টারেস্টিং আর সকলে জানা উচিত। বিশেষ করে কবির লেখা, এই লেখার মধ্যে একটা ছন্দ আছে এবং সেটা আশা করা যায় ভালো লাগবে। তবে আমি লাইনগুলো পড়ছি এবং মাঝে মাঝে আমি চেষ্টা করব এইটার কিছুটা ডেসক্রিপশন দেওয়ার, যদিও সকালে কবিতা বোঝে। তো আমি জানি না, কবিতাকে গল্পের মতো করে বলার চেষ্টা করছি। খারাপ লাগতেই পারে অনেকের, আবার অনেকে ক্রিটিসাইজ করতে পারে, বাট ঠিক আছে, লেটস সি। পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তো এখানে একদম সমাজের দৃশ্য ফুটে উঠেছে যে যারা ভৃত্য থাকে, চাকর থাকে, বাড়ির গিন্নি কিন্তু একদম সরাসরি ওকেই নির্দেশ করে বলে, উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে, যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে, বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাই পাই সারা, খুঁজি ফিরি সারা দেশটা। নর্মালি যেমন হয়, ভৃত্য বা চাকরকে খোঁজার চেষ্টা করছে গিন্নি, কিন্তু অনেক নাম ধরে ডাকছে কিন্তু খুঁজে আর পাচ্ছে না। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নেই জানে, একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে, যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আর সাধা, মহাকলরবে গালি দেই যবে, পাজি হতভাগা গাধা। তো এখানে আরেকটা জিনিস ভালোই বোঝা গেল যে নর্মালি কিন্তু যারা ভৃত্য থাকে তো তাদেরকে বিভিন্ন গালিগালাজ হয়, এবং রবি ঠাকুর সেটাকে গালিগালাজটাকে একদম ভালোভাবেই দেখালো। সেটা দেখার বিষয়, কিন্তু এখনকার সময় যেটা হয় না, বা তখন হয়তো হতো না, গালিগালাজ চলতো, কিন্তু সেইটা কবিতার মাধ্যমে যখন আসছে কোনো গালি, তো সেখানে কিভাবে দেখালেন তিনি। আমি আরেকবার পড়ছি লাইনটা, মহাকলরবে গালি দিই যবে, পাজি হতভাগা গাধা। তো একদম গাধা বলেই তাকে বলছে। আরেকখানা যেখানে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা। তো হ্যাঁ, এটা একটা বিষয় যেখান থেকে কবি দেখাতে চাইছেন যে যে ভৃত্যরা যেখানে খুশি ঘুমিয়ে পড়ে আর দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। মানে ওই ডেকেছিল, তো দরজার পাশে যদি ভৃত্য আসে তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি বলে, আর পারি না কো, রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লয়ে থাকো, না মানে শাসন বসন বাসন, আসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো, গেলে সে বাজার সারা দিনে আর, দেখা পায় না কো তার ভার, করি চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর, শুনে মহা রেগে ছুটে যাই বেগে, আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে, ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায়, বেটা বুদ্ধির ঢিকি, প্রসন্ন মুখ নাহিক কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। কি সুন্দর ডাইনামিক্স! মানে তাই রবীন্দ্রনাথ ঠাকুর কিভাবে তিনি কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন একজন ভৃত্য কি করে তার প্রভুর প্রতি কতটা ভালোবাসা না থাকলে এই ধরনের কত গালি খেলো, সবকিছু শুনলো, তার টিকি ধরে আনলো, কিন্তু কিন্তু ব্যাপারটা হচ্ছে
প্রেমটা ওই জায়গাতে। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালালগিরি, করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ফিরি। এবার বাবুমশাই ঘুরতে যাবে, তো পরিবার তাই সাথে যেতে চায়, বোঝাই বলিনি তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নইলে খরচ বাড়ে। তো এইটা একটা ইন্টারেস্টিং আমার কাছে লেগেছে, যে যখন ঘুরতে যেতে চাইছে, তার গিন্নিও ঘুরতে যেতে চাইছে, তখন কিন্তু বলছে যে না, পতির পুণ্যে সতীর পুণ্য, মানে এইখানে একটু মজাও রয়েছে, যে হ্যাঁ মানে পাঠক হিসেবে মজা রয়েছে, আবার সমাজের দৃষ্টি দিয়ে দেখতে গেলে যে সেখানেও কিন্তু একটা ডাইনামিক্স রয়েছে। ঠিক আছে, আমি ঘুরে আসি, তুমি পরে যাবে, খরচা প্রচুর, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু মানে পড়ে মজা আসছে। লয়ে রসারসি করি কষাকষি, মানে পোটলা পুটলি বাঁধি, মানে একটু তো হবে রসারসি বা কষাকষি, এইসব রাগ অভিমান চলতে থাকবে, তার মধ্যেই পোটলা পুটলি বেঁধে বলয় বাজারে বাক্স সাজায় গৃহিণ কহিলা কাঁদি, পরদেশে গিয়ে কেসটারে নিয়ে কষ্ট অনেক পাবে। কিন্তু ওখানে তাহলে বাইরে গিয়ে গিন্নি বলছে এই ভৃত্যকে নিয়ে যেও না, আমায় তো নিয়ে গেলে না, ওই ভৃত্যকে নিয়ে গেলে তো তুমি দেখবে কষ্ট পাবে। আমি কহিলাম আরে রাম রাম, নিবারণ সাথে যাবে, মানে নিবারণ নামে যে ভৃত্য রয়েছে ও যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়ে আনে। এখানে কৃষ্ণকান্ত বলতে কেষ্টার কথা বলা হয়েছে, যেহেতু ও ভূতের মতো চেহারা আগেই বলেছে, তো ও কিন্তু বর্ধমানে গিয়ে তামাক সাজিয়ে এনেছে। স্পর্ধা তার হেনমতে আর কত বা শৈব নিত্য, যত তারে দোষী তবু হুনু খুশি, হেরি পুরাতন ভৃত্য। নামিনু সিধামে দক্ষিণ বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল কণ্ঠাগত। তো দক্ষিণে বামে যেদিক থেকে যায় পাণ্ডারা ঘিরে ধরে, সেই ঘটনা এখনো চলে আসছে। কোনো একটা ঘোরার জায়গা যেখানে হয়তো মন্দির রয়েছে, সেই মন্দিরের আশেপাশের পাণ্ডারা চলে আসে, সেই শ্রীধামে গেল, সেখানে গিয়ে পাণ্ডারা ধরলো, সেই যে ঘটনাটা এখনো চলে আসছে, সেটার কোনো পরিবর্তন এখনো হয় না। তো এর পরের লাইনগুলো আছে, 6 মিলি একসাথে পরম বন্ধু ভাবে করিলাম বসা, মনে হলো আশা আরামে দিবস যাবে। যেমন সকলে ভাবে যে ঠিক আছে, আমি এখন একটু বাসা পেশা পেয়ে গেছে, কোথা ব্রজমালা কোথা বনমালা, কোথা বনমালী হরি, কোথা হা হসন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। মানে এখানে কিন্তু কবির বসন্ত হয়ে গেল। তো ঘুরতে গিয়ে মানে এখানে যে মালিক রয়েছে, সাহেব রয়েছে, তার কিন্তু বসন্ত হলো। এবার বসন্ত যেহেতু হলো, এটা কিন্তু একটা ডিজিজ, ওই সময় তো জানা ছিল কিনা জানা নেই, হয়তো ভাইরাল, হ্যাঁ ওই সময়টা হয়তো জানা ছিল। কিন্তু তারপরে কি হলো, যে বন্ধু যে শত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, কারণ বসন্ত হলে মোটামুটি সকলে দূরে চলে যায়, আইসোলেটেড হয়ে যায়। আমি একা ঘরে ব্যাধি খরস্বরে ভরিল সকল অঙ্গ। তো বাবুমশাইয়ের এখন গোটা শরীর জুড়ে খুব ব্যথা চলছে। ডাকি নিশিদিন সকরুণ ক্ষীণ, কেষ্ট আয়রে কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নেই বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক, যেন পুরাতন হেরি তার মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন বৃত্ত। তো এখন যেহেতু কেষ্টই কিন্তু চলে এলো, কারণ তার যে ভক্তি বা সেই যে জায়গাটা দেখানোর চেষ্টা করেছে কবি, সেটা কিন্তু খুব আছে, এখনো প্রচুর লোক আছে যারা ওইভাবে দেখে নিজেকে। মুখে দেয় জল সুধায় কুশল, শিরে দিয়ে মোর হাত, দাঁড়াই নিঝুম চোখে নাই ঘুম, মুখে নেই তার ভাত। কিন্তু সেও খাওয়া দাওয়া করছে না, সেক্ষেত্রে তার চোখেও ঘুম নেই, কারণ তার বাবু অসুস্থ, তার মালিক অসুস্থ। বলে বারে বার কর্তা তোমার কোনো ভয় নেই শুনো, যবে দেশে ফিরে মা ঠাকুরের দেখতে পাইবে পুনঃ। অর্থাৎ তুমি গিয়ে কিন্তু আবার তোমার গিন্নিকে দেখতে পাবে, মা ঠাকুরকে দেখতে পাবে তুমি। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, কারণ বসন্ত তো ভাইরাস ঘটিত রোগ, তো সেখান থেকে ছড়িয়ে গেল তার মধ্যে। নিল সে আমার কাল ব্যাধি ভার, আপন দেহ পরে, হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী। কারণ
বসন্ত বিভিন্ন লোকেদের মধ্যে বিভিন্ন আসর ফলে, হয়তো যে বাবু মশাই ছিল সে বেঁচে গেল, কিন্তু তার ভৃত্য কিন্তু মারা গেল। এতদিন তারে গেনু ছাড়াবারে, এতদিনে গেল ছাড়ি। কারণ এই ছাড়া আর মানে সে যে ভৃত্য হিসেবে তার মধ্যে ছিল, তার বাবু মশাইয়ের মধ্যে যে অতদিন ছিল, সেই যে থাকা, একমাত্র মারা যাওয়াতে সে তাকে আলাদা হলো। এই যে ইমোশনটা একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের লেখার মধ্যে পাবেন। একটা লেখার মধ্যে ঝগড়াকে ঢোকানো হলো, একটা জায়গায় কোলাহল চলছে সেই ঘটনাটাকে, পারিপার্শ্বিক ঘটনাটাকে, সব ধরনের ইমোশন এবং বাড়ির মধ্যে ঝামেলাগুলোকে কবিতার মাধ্যমে দেখানো এক ভয়ঙ্কর কাজ। তাই তিনি বিশ্বকবি। বহুদিন পরে আপনার ঘরে ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন ভৃত্য। কতগুলো ইমোশন একটা কবিতার মধ্যে, এই যে ধারণাটা, এইটা কিন্তু সত্যি নাড়া দেয় একদম। মানে কবির লেখা যতই পড়বে, মানে আমি যতটা পড়ি সেই জায়গা থেকে আমি মনে করি যে অনেক কিছু জানছি একটা কবিতার মধ্যে গল্প পেলাম, ছবি পেলাম। এই যে কবিতা, এই কবিতার মধ্যে একটা কিন্তু গল্প, স্টোরি চলল। আবার ছবিও যদি কেউ কল্পনা করে, একটা ঘরের ছবি, ঘরের মধ্যে সেখান থেকে বেড়াতে যাওয়া, সেখান থেকে একটা ছবি, একটা ডায়াগ্রাম পাচ্ছি, মানে একটা লেখা উপন্যাস, একটা ছোট গল্প। আবার কিন্তু এটা কবিতা, গল্প নয়। এই যে মজাটা একমাত্র রবি ঠাকুরের লেখাতেই পাই। ধন্যবাদ। আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই অ্যানালাইসিসটা। হতে পারে আমি উল্টোপাল্টা করেছি, আমি জানি না ঠিক, আমি সাহিত্যের লোক নই, তবুও সাহিত্য পড়ে থাকি আর সাহিত্যের ভেতরে ওই জিনিসগুলোকে খোঁজার চেষ্টা করি, কোথায় আমি পাচ্ছি যে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে ভালো লেগেছে। ঠিক আছে, নমস্কার।